দেশে মহান মে দিবস পালন, জেলায় জেলায় র্যালি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি। সারা দেশে বন্ধ কলকারখানা চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী প্রবাসী শ্রমিকদের কল্যাণে দূতাবাসকে সক্রিয় হতে হবে, শ্রমিক সমাবেশে বিরোধী দলীয় নেতা। এখনো পানির নিচে হাওরের অনেক ফসলি জমি, বৃষ্টি কমায় কিছুটা স্বস্তি, বাকি ধান কাটা মারাইয়ে ব্যস্ত কৃষক। কাল সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকট নিরসন ও ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত সহ নানা প্রত্যাশা জেলাবাসীর। গ্যাস, তারপর থেকে রেল ব্যবস্থা উন্নতি করা। আমাদের দীর্ঘদিনের দাবি সিলেট ঢাকা মহাসড়ক 4 লেনের। নানা আয়োজন আনুষ্ঠানিকতা, সারা দেশে বুদ্ধ পূর্ণিমা পালন, বিহারে বিহারে প্রতিবিম্ব স্নান সহ মানব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা। যার মাধ্যমে বা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা স্মরণ করে রাখি। তিনি এই দিনে জন্মেছিলেন, একই সাথে বোধিলাভ এবং মহাপরিনির্বাণ। স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে শ্রমিকরা জানান তাদের বঞ্চনার কথা, দাবি তুলে ধরেন ন্যায্য অধিকারের। প্রতিনিধিদের পাঠান তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। শ্রমিকদের আত্মদানকে স্মরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়েই সারা দেশে নানা আয়োজনে পালিত হয় মহান মে দিবস। দিবসটি উপলক্ষে নীলফামারীতে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের র্যালিতে অংশ নেয়। আলোচনায় শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরেন নেতারা। চট্টগ্রামেও সভা সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে শ্রমিকদের নানা সংগঠন। শহরের চেরাগি মোড় থেকে র্যালি বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। যোগ দেয় চা বাগান শ্রমিক, হোটেল মোটেল, মেডিকেল ও পরিবহন শ্রমিকরা। কোথায় কোথায় চাকরি চাই, কোথায় কোথায় শ্রমিকদেরকে নির্যাতন করা হয়, কোথায় কোথায় শ্রমিকদেরকে নানানভাবে নাজেহাল করা হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল করে তারা। এ সময় শ্রমিকদের 8 ঘন্টা কাজ, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিকরা। শ্রমিক ছাড়া কোনো দেশের অর্থনীতি চলবে না, ফলে শ্রমিকদেরকে যথোপযুক্ত মজুরি দিতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে বগুড়ায় পালিত হয়েছে মে দিবস। জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালির পর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটির তাৎপর্য তুলে ধরে ব্যানার, ফেস্টুন নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকরা শোভাযাত্রা বের করেন। শ্রম দিবসের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত কর্মপরিবেশ গড়ার আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে দিবসটি। এদিকে রাজবাড়ীতে হোটেল শ্রমিকরা তাদের দাবি আদায়ের অংশ হিসেবে হোটেল বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে কিছু স্থানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও দিনাজপুর, নওগাঁ, বরগুনা, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, পাবনা সহ সারা দেশে নানাভাবে পালিত হয়েছে মহান মে দিবস। নাজমুস সাকিব, সামি, এখন। পর্যায়ক্রমে দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিকেলে সমাবেশে যোগ নিয়ে
প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর করার মাধ্যমে প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের পাশাপাশি যারা বেকার আছে তাদের কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, শ্রেণী পেশা অনুযায়ী সরকার সব প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করবে। এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। শ্রমিক আন্দোলনে নেতাদের ভাগ্য বদল হলেও শ্রমিকদের হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রমিকদের জন্য সংসদেও লড়াই করার কথা বলেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে দলটির শ্রমিক সংগঠন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, শ্রমিকদের অধিকার, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্ব দেয় তাদের দল। আরও বলেন, সবাই যদি নিজেদের প্রতিশ্রুতির 10 ভাগও বাস্তবায়ন করত তাহলে শ্রমিকদের দুঃখ দুর্দশা অনেকটাই কমে যেত। দেশের শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বললেও প্রবাসী শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কেউ কথা বলে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দূতাবাসগুলো শুধু কর্মকর্তা কর্মচারীদের ভরণ পোষণের জন্য নয়, প্রবাসী শ্রমিকদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাৎপর্যপূর্ণ 140 বছরে যদি যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক, যাতে উভয়েই লাভবান হয়। আমরা সেই দেশটিই করতে চাই, সেই বাংলাদেশটি, নতুন বাংলাদেশটি আমরা দেখতে চাই। চা বাগানে বসবাসরত শ্রমিকদের শ্রমে ঘামে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও কমেনি তাদের বঞ্চনা আর দারিদ্রতা। দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও চা শ্রমিকদের মজুরি সেভাবে বাড়ে না। প্রতিদিন 187 টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাতে হচ্ছে চা শ্রমিকদের। সবচেয়ে বঞ্চনার শিকার নারী শ্রমিকরা। কর্তৃপক্ষ প্রতি মে দিবসে আশার বাণী শোনালেও কাজের কাজ কিছুই হয় না। সাধারণ চা শ্রমিকরা মে দিবস কি তাও জানেন না। এম এ হামিদের তথ্য ছবিতে প্রতিবেদন। লংলা চা বাগানের হনুমান টিলার 50 বছর বয়সী চা শ্রমিক মালতী ভর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাগানে পাতা তোলেন। সারাদিনে যা মজুরি পান তাতে সংসার চলে না। ঘরের অবস্থাও ভালো নয়, চাল দিয়ে পানি পড়ে। 2 মেয়েকে নিয়ে কষ্টের জীবন তার। আমাদের চা শ্রমিকদের কোনো দিকে শান্তি নেই, এটাই আমাদের দুঃখ। একই অবস্থা মাদ্রাজি টিলার সুভদ্রা নাইডুর। কষ্ট করে নিজেই একটি ঘর বানিয়ে মামার বাড়িতে থাকেন মা ও বোনের ছেলেকে নিয়ে। অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই। প্রায় একই অবস্থা সকল নারী চা শ্রমিকের। ঘর, জমি, সুপেয় পানি ও স্যানিটেশন সহ নানা সমস্যা। সেকশনে বৃষ্টিতে ভিজে এসে বাড়িতে টিনের চাল ছিদ্র থাকায় সেখানেও ভিজতে হচ্ছে। এই যে জায়গাতে থাকি, এই জায়গাগুলো দিয়ে আমার তো ট্যাক্স দেওয়া লাগে। যে বাসাতে আমরা গরু ঘুমাইতে আসে সেই ঘরটা তো আমাদের নয়। ঘরেও শান্তি নেই আমাদের, বাইরেও শান্তি নেই। সরকারিভাবে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি থাকলেও চা শ্রমিকরা সে ছুটি থেকে বঞ্চিত। এমনকি সন্তান প্রসবের আগের দিন পর্যন্ত কাজ করলেও পাচ্ছেন না ন্যায্য মজুরি। 250 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে আজও বঞ্চিত তারা। নারী শ্রমিকদের জন্য বাগানগুলোতে নেই শৌচাগার, বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার।
সেকশনও গেলে এমন কি যে বাথরুমের জায়গা নাই, লেফটিনের জায়গা নাই। আমাদের মে দিবস হয়, মে দিবসে অনেক মানুষের লড়াচড়া দেয়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। চা বাগানের নারী শ্রমিকদের চিকিৎসা, সঠিক মজুরি আর গর্ভকালীন ছুটি কোনোটাই মেলে না। বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন এমনটাই চান এই চা শ্রমিক নেত্রী। মে দিবসের যে একটা দাবি দেওয়া থাকে, স্লোগানের উপরে সীমাবদ্ধ থাকে। আসলে এখন পর্যন্ত মে দিবসের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত পূরণ হয়নি। আদৌ ভবিষ্যতে হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। চা শ্রমিকদের সংগঠন প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশে তাদের দাবি দাওয়া তুলে ধরে আসছে। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান কর্তৃপক্ষ কাজের সমান মজুরি দিচ্ছে না। নারীরাই কিন্তু চা বাগানে বেশিরভাগ পরিশ্রম করে থাকেন। এই নারীদেরকে কিন্তু তেমন একটা সুগম পরিবেশ নাই। চা বাগানে যেটা বলেন টিলা টাক্কর পাহাড়ে উঠে কিন্তু নারীরা কাজ করে। দেশে নিবন্ধিত ১৬৯টি চা বাগানে কাজ করেন প্রায় ১.৫ লক্ষাধিক শ্রমিক, যার ৫২%-এরও বেশি নারী শ্রমিক। মৌলভীবাজারে ৯৩টি চা বাগানে কাজ করেন প্রায় ১ লাখ শ্রমিক। তাদের আশা, মে দিবসে ভূমির মালিকানা সহ তাদের দাবিগুলো বাস্তবে রূপ দিয়ে জীবনমান উন্নয়নে এগিয়ে আসবে সরকার। এখন মৌলভীবাজার। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। টানা বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড়াঞ্চলের কৃষিক্ষেত। তবে গেল ২৪ ঘন্টা বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে কৃষকরা। তবে শ্রমিক সংকটে ধান কাটে ও মাড়াইয়ের কাজে ভোগান্তিতে সুনামগঞ্জ ও জামালপুরের কৃষকরা। নেত্রকোনায় প্রায় অর্ধেক ধান তুলে ফেলেছেন কৃষকেরা। দ্রুত পানি না নামলে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা শেরপুরের কৃষকদের। এদিকে কিশোরগঞ্জের আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্য, ছবিতে বিস্তারিত। উজান থেকে নামা ঢল ও টানা বৃষ্টি নিয়ে কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন সুনামগঞ্জের হাওরের কৃষক। তবে গেল ২৪ ঘন্টায় বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি ফিরেছে। এই সুযোগে হাওরের অবশিষ্ট ধান দ্রুত কেটে ঘরে তুলছেন কৃষক। পাশাপাশি কাটা ধান দ্রুত মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে শ্রমিক সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। মেশিন দিয়ে বাঙ্গাইয়া না তেরফালের মধ্যে ঠিকই মাইরা তুইছি, তা গেরা উঠতে রইতে ফুকাইতে পারছি না, একবারে সবটা মিনাশ হয়ে গেছে। কৃষকের ধান কাটা পারে তো সব শ্রমিক সকলে আর ধান কাটার সংকট পড়তো না, কৃষক সকল আর ভুক্তভোগী হইতো ধান কাটার লাই। 2 কের ক্ষেত কাটছি আর 2 কের ক্ষেত গেছে পানির তলে, এক কান্তে কাটতে না প্রথম নৌকা দিয়ে ফলাইছি। এদিকে গতকাল বৃহস্পতিবার রোদের দেখা মিললেও আজ সকাল থেকে আবারও বৈরী আবহাওয়ায় বদলে গেছে কিশোরগঞ্জের বোরো ফসলের চিত্র। বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বোরো ধান। জেলায় এখন পর্যন্ত প্রায় ৬,৫০০ হেক্টর বোরো ধানি জমি পানির নিচে চলে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১,০০০ কৃষক। কালকে দিনটা ভালো ছিল, আজকে হঠাৎ করে আবার দিনটা আবার খারাপ করছে। এদিক ডুবে গেছে গা, এদিকটা তো দেখতে আছেন, এই যে একজনে কাটতেছে, আমি থেকে কেটে নিয়ে আসতেছে। বৃষ্টি আইলে তো আমরা আর ধান লোনের সম্ভব নেই। জামালপুরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বোরো ধান, পাট, আখ, ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বোরো মৌসুমে ১,২৬,৩৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ১,০২৫ হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে। অন্যদিকে রোদ ও শ্রমিক সংকটের কারণে কাটা ধান মাড়াই এবং শুকাতে পারছে না কৃষকরা। আমি এক একর ধান কাটছি, পানি বাঁচাতে ফুকাবার পাইতেছি না, ১০০ টাকা শেষ আমার, আর মানে আর ৮-১০ কিলোমিটার কাটতে আছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া ধান রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেত্রকোনার কৃষকরা। ইতিমধ্যে প্রায় অর্ধেক ধান তোলা হয়েছে। এখন পর্যন্ত নেত্রকোনায় প্রায় ১০,০০০ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। একই অবস্থা শেরপুরেও। টানা ভারী বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ে বোরো আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ২৫০ হেক্টর জমির ধান কোথাও আংশিক এবং কোথাও পুরোটা পানির নিচে রয়েছে। কৃষকেরা আরও জানিয়েছে, দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ধান বিক্রি ও খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি নিচু জমির ধান গাছ পচে নষ্ট হওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। শাহানা জাহান, এখন। হাওড়াঞ্চলে এখনও পানির নিচে ফসলি জমি, তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। এদিকে রৌদ্রের দেখা মেলায় দ্রুত ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন কৃষকদের যে ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
মিম, আমরা যদি বলি যে গতকাল কিংবা আজকে সুনামগঞ্জে বৃষ্টিপাত না হয় কিন্তু আসলে কৃষকদের মধ্যে একটি স্বস্তি বিরাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু গতকাল কিংবা আজকে সকাল থেকে কৃষকরা কিন্তু তাদের যে কষ্টের যে ধান যেটুকু গড়ে তুলতে পেরেছিলেন সেটুকু কিন্তু কাটা মারাই শুকানোর চেষ্টা করছেন। সেই সাথে যদি বলি আমরা আজকে বেশ কয়েকটি হাওর ঘুরে দেখেছি, খরচার দেখার যে কয়েকটি হাওর আছে আমরা দেখেছি যে কৃষকদের যে ধান আসলে জলাবদ্ধতায় তলিয়ে গেছিল, অনেক কৃষক কিন্তু কোমর পানিতে নেমে সেই ধানটুকু আসলে তোলার চেষ্টা করছেন। পাশাপাশি যেহেতু এই এলাকায় 137টি হাওরে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ করা হয়েছিল, অধিকাংশ হাওরে কিন্তু আসলে জলাবদ্ধতায় এখানকার কৃষকরা প্রায় 20,000 হেক্টরের উপরে কিন্তু আসলে ধান তলিয়ে যায়। এতে কিন্তু আসলে আমরা যদি বলি যে কৃষকদেররা কিন্তু একদম নিঃস্ব হয়ে পড়েছেন। তারা যেটি বলছেন যে এই ধানটুকু দিয়ে কিন্তু যদি তারা গড়ে তুলতে পারতেন তাদের যে সারা বছরের খোরাক সেটি কিন্তু তারা এই ধান থেকে যোগান দিতেন। তবে সেই ধান হারিয়ে কিন্তু এখন কৃষকরা আমরা দেখেছি হওয়ার পরে তারা কিন্তু মন অনেকটাই আসলে কান্নায় ভেঙে পড়েছেন। সেই সাথে যদি বলি সরকারের পক্ষ থেকে কিন্তু সহায়তার একটি আশ্বাস দেওয়া হয়েছে 3 মাসে। তবে কৃষকরা যেটি বলছেন যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এই সহায়তাটুকু পান সেদিকে যাতে সরকার কিংবা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তারা যাতে নজরদারি রাখে। তবে আমরা যদি বলি যেহেতু গতকাল কিংবা আজকে বৃষ্টিপাত হয়নি যার ফলে কিন্তু হাওর জুড়ে কিন্তু আসলে কৃষকদের ব্যস্ততাও কিন্তু অনেকটাই বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু বন্যার যে সংখ্যা তারা দিয়েছিল সেটি কিন্তু আসলে এখনো কিন্তু কাটেনি। তারা যেটি বলছেন আগামী 4 মে থেকে কিন্তু আসলে এই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু আবারও এই জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে কৃষকরা যেটি বলছেন যদি আরো 8 থেকে 10 দিন কিংবা একটু বেশি সময় পান কিংবা যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে কিন্তু তাদের যে ফসল রয়েছে সেটি কিন্তু তারা দ্রুত কেটে সেটি গড়ে তুলতে পারবেন। তবে সব মিলিয়ে বলা যায় যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে কিন্তু এই জেলার যে ধানটুকু অবশিষ্ট যে ধানটুকু রয়েছে সেগুলো আসলে কৃষকরা গড়ে তুলতে পারবেন। মিম, সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন নিপসার আহমেদ। সিলেটবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর 2 মে সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো সিলেটের সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে এখন নাগরিক উন্নয়ন, গ্যাস সংকট নিরসন, ঢাকা সিলেট মহাসড়ক সহ ভঙ্গুর রাস্তাঘাটের উন্নয়ন এবং বিমানবন্দরের যাত্রী সেবার মানোন্নয়নে নতুন প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা সিলেটবাসীর। আরও জানাবেন গুলজার আহমেদ। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে 2 মে বিভিন্ন কর্মসূচি নিয়ে সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে শহরকে নতুন রূপে সাজানো হচ্ছে, মেরামত হচ্ছে নগরীর রাস্তাঘাট, রংতুলিতে রাঙানো হচ্ছে ফুটপাত সহ বিভিন্ন স্থাপনাকে। প্রধানমন্ত্রীর এই আগমন সিলেটের মানুষের জন্য কেবল একটি রাজনৈতিক সফর নয়, এটি নতুন উন্নয়নের স্বপ্নের সূচনা লগ্ন, এমনটাই প্রত্যাশা সাধারণ নাগরিকদের। দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ভঙ্গুর রাস্তাঘাট এবং ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজের ধীরগতি প্রধানমন্ত্রীর এই সফরে অনেকটাই গতি পাবে বলে আশা তাদের। গ্যাস, তারপর থেকে রেল ব্যবস্থা উন্নতি করা, ট্রেনের তো সংকটও আছে, প্লেনে যাওয়ার সময় অনেক সময় অনেক ত্রুটি আছে ঢাকা সিলেট ঢাকার। আমাদের দীর্ঘদিনের দাবি সিলেট ঢাকা মহাসড়ক 4 লেনের, ওইটা যদি আমাদের একটু দেখে যান। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তরফ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। তারা বলছেন প্রধানমন্ত্রীর আগমন স্থানীয় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। সর্বোচ্চটুকু আমরা দিয়ে নেতাকর্মীরা ওনার আগমন এবং প্রস্থানকে আমরা সুন্দরভাবে করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে সিলেটের মানুষ গত 1.5 দশক কাঙ্ক্ষিত এবং উন্নয়নের ক্ষেত্রে সেই প্রত্যাশিত সিলেট আমরা পাবো, এটি আমাদের প্রত্যাশা। আমরা সিলেটবাসী আশান্বিত, উনি আসার পরে আমাদের বিশেষ করে সিলেটের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা, স্থলপথ, আপনার আকাশপথ, সবগুলোতে যাতে রেলপথ, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে হবে উনি একটা দিয়ে যাবেন। সিলেটে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 11টায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের উদ্বোধন, বেলা 12টায় বাসিয়া খাল খনন এবং বিকেল 3টায় নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন। গুলজার আহমেদ, এখন সিলেট। 1971 সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে পার্লামেন্টে আইন পাশের মধ্য দিয়ে একথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি,
সেইটা বলার আর কোনো নৈতিক জায়গা জামাতের নাই। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাত ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। জামাত ইসলাম এই বিল পাশ করার থেকে চুপ করেছিলেন, মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলের পক্ষে সরকারের সাথে অবস্থান নিয়েছিল। বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে বৌদ্ধ পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে চলে নানা আনুষ্ঠানিকতা। এ সময় জগৎ ও মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত প্রতিবেদনে। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমায় নানা আয়োজনে পালন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ভোর থেকেই নগরের নন্দনকানন সহ বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দিরে শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। উৎসব ঘিরে প্রতিটি বিহার ও গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। তিনি এই দিনে জন্মেছিলেন, একই সাথে বোধিলাভ এবং মহাপরিনির্বাণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই দিনটিকে আমরা স্মরণ করে রাখি। নগরের নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও গৌতম বুদ্ধের প্রতিবিম্ব স্নানে অংশ নেন। জগৎ ও মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। এটাকে অর্জন করার জন্য যদি মানুষ আগ্রহশীল হয় তাহলে সম্প্রীতি, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা হবে। রাঙামাটিতে সবচেয়ে বড় আয়োজন ছিল জেলার রাজবন বিহারে। সকালে শহরের জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে বুদ্ধ ধাতু প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ধর্মীয় পতাকা হাতে অংশ নেন সব বয়সী পুণ্যার্থী। এছাড়াও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান সহ নানা আচার ও আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময় দেশ ও সকল প্রাণীর সুখ শান্তি কামনা করেন পুণ্যার্থীরা। যাতে পার্বত্য চট্টগ্রাম শান্তি ফিরে আসুক। আমরা বুদ্ধকে স্নান করালাম আর প্রাণী মুক্ত করলাম। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। আমাদের বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি প্রার্থনা করছি এবং বিশ্বের সকল মানবের সুখ শান্তি মঙ্গল বয়ে আনুক, কল্যাণ বয়ে আনুক। এদিকে কক্সবাজারেও নানা আয়োজনে উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকেই বৌদ্ধ ভিক্ষু, শ্রামণ ও ধর্মপ্রাণ অনুসারীরা গভীর শ্রদ্ধা ও ভক্তি ভরে এসব আচার অনুষ্ঠানে অংশ নেন। উৎসব ঘিরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে একটা সুন্দর বাংলাদেশ করি। সকলে যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে এবং সুন্দর জীবন যাপন করতে পারে, এটাই আজকের দিনটা আমরা প্রার্থনা করতেছি। এছাড়াও সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় বুদ্ধ পূর্ণিমা। নাজমুস সাকিব সামি, এখন। তিনি আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন কক্সবাজারে কি কি আয়োজন দেখছেন? কক্সবাজারে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষচন্দ্র, যেখানে বৌদ্ধ ধর্মের সকল অনুসারীরা এসেছেন এবং এখানে একটি অনুষ্ঠান চলছে এবং সকল জেলা উপজেলার পুণ্যার্থীরা এখানে এসে জড়ো হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আমরা কেন্দ্রীয় সীতা বিহার কক্সবাজারের
কক্সবাজার শহরের বিভিন্ন উপজেলায় নানা ধরনের আয়োজন, র্যালি সহ মন্দিরে মন্দিরে বৌদ্ধ পূজা হতে আমরা দেখেছি। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, বৌদ্ধদের মধ্যে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আজ থেকে 2500 বছর আগে এই দিনটিতে বৌদ্ধদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধের জীবনের 3টি তাৎপর্য ঘটনা, জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সমৃদ্ধ হয়েছিল। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অসংখ্য বাণী প্রচারক গৌতম বুদ্ধের স্মৃতিবিদিত দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধবিদরা। আমরা সেটি শুনতে পেয়েছি এবং আরেকটি বিস্তারিত তথ্য আমাদের জানিয়ে রাখি, কক্সবাজারে এসো মিলে একসাথে মৈত্রী করণে বন্ধনে এ প্রতিযোগিতার সামনে থেকে কক্সবাজারের নানা এখানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। পুরো শহর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ, যেখানে ভক্তি, আনন্দ ও সম্প্রীতি এক অপূর্ব মিলন মেলা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা পুণ্যার্থীরা আছেন তারা বলছেন, বৌদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতির এক মহান বার্তা বহন করে। বর্তমান বিশ্বের সহিংসতা ও বিভাজনের মধ্যে এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক, তারা সেটি বলছেন। পাশাপাশি আরেকটু বিষয় বলে রাখি, শোভাযাত্রায় অংশ নেয় অনেক মানুষরা এবং কক্সবাজার জেলা উপজেলার সকল বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা অংশ নেন এবং শহীদ সুভাষণে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা উপজেলার সকল পুণ্যার্থী এবং যারা অনুসারীরা আছেন তারা এসে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ মোর্শেদ। নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 2:45টার দিকে বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জরুরি সেবা 999-এ কল পেয়ে ঘটনাস্থলে গেলে একটি সন্দেহজনক বাড়িতে অভিযান চালায় টহল টিম। এ সময় ভেতরে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল সহ 2 পুলিশ সদস্যরও গুরুতর আহত হন। এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গত মার্চেও নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে 6টি 1 শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি এলাকায় টহল দল অভিযান চালায়। এ সময় ব্রিজের একটি পিলারের নিচে খাদে পড়ে থাকে একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ নজরে আসে। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে 6টি 1 শুটার গান, একটি শটগানের গুলি এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম পাওয়া যায়। অভয়াশ্রমে 2 মাসের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ভোলা ও বরগুনার বিভিন্ন নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে জাল ফেলতে পেরে স্বস্তি জেলেদের মাঝে। তবে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশার কথাও জানিয়েছেন তারা। নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পাওয়ায় লাভের মুখ দেখা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এদিকে সকাল থেকেই নদী পাড়ের মাছ ঘাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির নদীর মাছ বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা, কিন্তু বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম চড়া। যে পরিমাণ মাছ পাওয়ানোর কথা ছিল আমরা ফের সেই পরিমাণ মাছ পাই না। তেলের দাম বাড়তি। 2 মাস অভিযান শেষ গতকালকে, আজকে 1 তারিখ থেকে জেলেরা নদীতে গেছে। যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ জেলেরা পায়নি। আমরা ভাবছি যে মোটামুটি অভিযান শেষে মাছ পাবো, সেই সুবাদে ওই রকম মাছ নাই, মাছ একদম কম। নদীতে কোনো জেলে পাইছে, কোনো জেলে পায় না। আর্থিক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটের তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন আদিবাসী পল্লীর শতাধিক পরিবার। দ্রুত কারখানাটি সচল করার দাবি তাদের। এদিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে দ্রুত কারখানা চালুর আশ্বাস উপজেলা প্রশাসনের। সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইসলামপুরে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বহুমুখী তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা।
দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারখানাটি। এর মধ্যেই কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি, সরঞ্জাম ও অবকাঠামোর বিভিন্ন অংশ চুরি হয়ে যাওয়ায় প্রকল্পটির অস্তিত্ব এখন হুমকির মুখে। 2017-18 অর্থবছরে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 59 লাখ টাকা ব্যয়ে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। নরসিংদী থেকে 20টি পুরাতন মেশিন নিয়ে কাজ শুরু হয়। এই কারখানায় তৈরি লুঙ্গি, গামছা ও অন্যান্য কাপড় ঘোড়াঘাট সহ আশপাশের উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি আদিবাসী পল্লীর মানুষজনের জীবনমান উন্নয়ন হবে, সেটাই ছিল প্রত্যাশা। তবে সফল হওয়ার আগেই আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে বেকার হয়ে পড়েন আদিবাসী পল্লীর শতাধিক পরিবার। মাঝখানে ভালোই চলতেছিল, লুঙ্গি তৈরি হইতো, তারপরে গামছা, এই জিনিসগুলো তৈরি হইতো। তৈরি হওয়ার পরে হঠাৎ করে কেন জানি বন্ধ হয়ে গেছে। এখানে একটা টেক্সটাইল মিল ছিল, বিগত দিনে ওইটাও বন্ধ। এখানে একটা তাঁত শিল্প ছিল লুঙ্গির, 33 লুঙ্গির, এটাও বর্তমানে বন্ধ। অনেক মেয়েও এখানে কাজ করতো, এখন তো কেউ এখানে আসে না, একবারে বন্ধ। অনেক জিনিসপাতিও তো এখানে চুরি হয়ে গেছে। 1 বছর কাজ করছে, কাজ করার পরে 3 মাসের বেতন পাইছে আর 9 মাসের বেতন পাই নাই। এখানে সরকারি কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, কিন্তু এখন কোনো কর্মসংস্থান নাই। বন্ধ হওয়ার কারণে এটা আর কি অচল হয়ে যায়। তারপরে আসলে আমরা এখন বেকারত্বতেই জীবনযাপন কাটাচ্ছি। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে আবারও কারখানাটি সচল করার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ, এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। আমরা এই বিষয়ে জেনেছি এবং আমরা এই বিষয়ে কাজ করার জন্য এটার অর্থায়ন প্রয়োজন। তো এই বিষয়ে আমরা উপরে কথা বলে আমরা চেষ্টা করব এই ভালো উদ্যোগটি যাতে আবার ফিরিয়ে আনা যায়। সোহেল রানা, এখন ঘোড়াঘাট। পঞ্চগড়ের বোদা উপজেলার হাতুড়ি নদীতে নির্মিত একটি স্লুইস গেট ব্রিজ সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না। কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি নিয়ে স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে হয়েছে অর্থের অপচয় আর অনিয়ম। লুৎফর রহমানের পাঠান তথ্য, ছবিতে বিস্তারিত। ফসলি জমির মাঝে দাঁড়িয়ে আছে কোটি টাকায় নির্মিত একটি স্লুইস গেট ব্রিজ। বৃষ্টিতে ওঠা রাস্তা থাকলেও নামার কোনো পথ নেই। উন্নয়নের বদলে গন্তব্যহীন এই বৃষ্টি এখন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মিরগঞ্জ এলাকায় হাতুড়ি নদীতে নির্মিত এই ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে 1,26 লাখ টাকা। পাশাপাশি নদী খননে খরচ হয়েছে আরো প্রায় 66 লাখ টাকা। এই সুইচ গেটটা কোনো নিয়ম মাফিকই দেওয়া হয়নি, জাস্ট যেখানে দেওয়ার কথা ছিল সেখানেও দেওয়া হয়নি, এবং কি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেও হয়নি। আগে যেমন বন্ধ ছিল, এখন কিন্তু আবারও অনেকটা বালিটালি পড়ে ওটা বন্ধ হয়ে গেছে। 2020 সালের শেষ দিকে শুরু হয়ে 2025 সালের জানুয়ারিতে শেষ হয় প্রকল্পের কাজ। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও বৃষ্টি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সরু নদীটিও ভরাট হয়ে গেছে আগের মতোই। এই ব্রিজটা তো কোনো কাজে আসতেছে না, মানে কাজে এইটুকুই যে পানি আটকানির পরে এই কেউ ব্যবহার করে, কেউ করে না। এত টাকা খরচ করে যদি কোনো উপকারে আমাদের না আসে, তাহলে এটা এখানে দিয়ে লাভ কি হলো? স্থানীয়দের অভিযোগ, প্রয়োজন না থাকলেও বিরাট অঙ্কের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে উপকারের বদলে বরং ক্ষতি হয়েছে বেশি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পে ব্যাপক লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। ব্রিজটা কোনো কাজে লাগে নাই, রাস্তা নাই, বুঝলেন, এই রাস্তা নেই, লোক যাতায়াত করতে পারে না। পুলটা দিচ্ছে, কোনো কাজে তো লাগে না, না হয় খটুর বাড়ির সেচ দেওয়া, না হয় আর অন্য করা। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যক্তি মালিকানা জমি না দেয় বৃষ্টির সংযোগ সড়ক কিংবা সুফল কোনোটিই মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। এমনি তো মোর গেছে, মোর তো কিনা সম্পত্তি, মোর তো আর বাপের 35 সম্পত্তি, মোর খুব কষ্ট করে সম্পত্তি এটা কইছু। পুলটা হওয়াতে আমার খুব ক্ষতি হয়েছে, কারণ রাস্তাঘাট কোনো কিবা করে নেই। বৃষ্টি স্থানীয়দের জন্য দুর্ভোগের হলেও নিজেদের সফলতার কথা জানান এলজিডির এই কর্মকর্তা। এখানে যে উদ্দেশ্য ছিল, আমি মনে করি যে খাল খনন এবং রেগুলেটর নির্মাণের ফলে উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রয়োজন ছাড়াই এমন প্রকল্প উন্নয়নের বদলে বয়ে আনে দুর্ভোগ। গন্তব্যহীন এই বৃষ্টিতে পথের ঠিকানা যোগ করার দাবি স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।